দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করলেন সৈয়দ রেফাত আহমেদ। মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর প্রথম কার্যদিবসে সচিবালয়ে অফিস শুরু করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। এবং নিরাপত্তার স্বার্থে ব্যাংক থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা উত্তোলনের সীমা বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক। স্বাগত এশিয়া নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরপি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। দুপুরে বঙ্গভবনে তার শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। এর আগে দুপুরে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে পদত্যাগ করেন আপিল বিভাগের আরও ৫ বিচারপতি। সৈয়দ রেফাত আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে ডিগ্রি অর্জন করেন। পরে যুক্তরাজ্য থেকে বিএ ও এমএ ডিগ্রি লাভ করেন। এরপর যুক্তরাষ্ট্র থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর সচিবালয়ে অফিস শুরু করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। সকাল থেকে উপদেষ্টাদের অনেককে সচিবালয়ে আসতে দেখা যায়। গণমাধ্যমের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাচ্ছেন উপদেষ্টারা। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টারা নাহিদ ইসলাম বলেন, কথায় কথায় ইন্টারনেট বন্ধ করা চলবে না। ইন্টারনেট ব্যবহার মানবাধিকার, এটা লঙ্ঘন করা যাবে না। তিনি আরও বলেন, ইন্টারনেট শাটডাউনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। শেখ হাসিনার সরকারের পদত্যাগের পর বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠান হয়। এরপর শুক্রবার উপদেষ্টাদের মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়। নিরাপত্তার স্বার্থে ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের সর্বোচ্চ সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে একটি অ্যাকাউন্টে দিনে ২ লাখ টাকার বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে বলে ব্যাংকগুলোকে খুদে বার্তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। শনিবার রাতে বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা এমডিদের এক জরুরি বার্তায় এ নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা অনুযায়ী একজন গ্রাহক ২ লাখের বেশি টাকা উত্তোলন করতে না পারলেও যে কোনো পরিমাণ টাকা আরেক হিসেবে স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন। জানা গেছে, সরকার পরিবর্তনের পর নগদ টাকা উত্তোলনের চাপ কিছুটা বেড়ে যায়। বিশেষ করে আওয়ামীপন্থী রাজনীতিবিদ ও ব্যবসায়ী পরিবার থেকে নগদ টাকা উত্তোলনের চাপ দেখা যায়। মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসার সময় একদল রোহিঙ্গার উপর ড্রোন হামলায় কমপক্ষে ২০০ রোহিঙ্গা প্রাণ হারিয়েছেন। হতাহত রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশের জন্য সীমান্তে অবস্থান করছিলেন। প্রত্যক্ষদর্শীদের মধ্যে ৩ জন শুক্রবার রয়টার্সকে জানায়, আরাকান আর্মি এই হামলার জন্য দায়ী। কিন্তু আরাকান আর্মি হামলার দায় অস্বীকার করেছে। আরাকানের এই বিদ্রোহী বাহিনী ও মিয়ানমারের সামরিক বাহিনী ওই হামলার জন্য একে অপরকে দোষারোপ করছে। দর্শক, দেশের বিভিন্ন স্থানে সড়কে যানবাহন নিয়ন্ত্রণ করছে শিক্ষার্থীরা। এই বিষয়ে আরও খবর জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম খান লিটন। লিটন, আমাকে শুনতে পাচ্ছেন? লিটন, সড়কে শিক্ষার্থীদের তৎপরতা কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। উর্মি, আপনি জানেন যে আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা আরিচা মহাসড়কের ঠিক নবীনগর এলাকায় রয়েছি। একজাক স্বপ্ন বিলাসী যারা আগামী বাংলাদেশ বিনির্মাণ, সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে বিভিন্ন সড়কে, তারা কিন্তু এই প্রচণ্ড গরমকে উপেক্ষা করেও কিন্তু তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। বিভিন্ন শিক্ষার্থী যারা রয়েছে, শিক্ষার্থীদের সাথে সাথে রয়েছে এখানে কিন্তু কাজ করছে আনসার, বিজিবি, বিএনসিসি থেকে শুরু করে সর্বস্তরের যে শুভাকাঙ্ক্ষী যারা রয়েছে, তারা কিন্তু সকলেই এই সড়কে স্বেচ্ছায় শ্রম দিয়ে যাচ্ছে। সকাল থেকে শুরু করে সেই সন্ধ্যা পর্যন্ত একযোগে
কাজ করে যাচ্ছে তারা। আমরা এখানে দেখতেছি যে বিএনসিসির এক ঝাঁক তরুণ যারা এখানে রয়েছে তারা কিন্তু প্রতিনিয়ত এই নবীনগর এলাকায় কিন্তু কাজ করে যাচ্ছে। আমরা একটু বিএনসিসির যিনি এখানে দায়িত্বে রয়েছেন যে নাসির সাহেব, আমরা তার সাথে একটু কথা বলতে চাচ্ছি যে আপনারা এই যে কাজ করে যাচ্ছেন এতে কোনো রকম প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে কিনা, এবং কাজ করতে আপনার সাথে যারা সহযোগী রয়েছে ছাত্রছাত্রী তারা কোনো রকম অনীহা বা স্বাচ্ছন্দ্য বোধ করতেছে কিনা? অবশ্যই না, কারণ নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের এই এক ঝাঁক তরুণ নিয়ে, এই বিএনসিসির ক্যাডেট নিয়ে আমি আজকে প্রায় 5 দিন পর্যন্ত এই 3 রাস্তার মোড়ে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করছি, এবং সবার আন্তরিকতা এবং একেবারে স্যাক্রিফাইসড একটা মাইন্ড নিয়ে তারা নতুন বাংলাদেশ বিনির্মাণে অবদানের জন্য তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে, এবং আগামী ভবিষ্যতের জন্য তারা আমার মনে হচ্ছে এই ত্যাগটি স্বীকার করছে। এবং আমি মনে করছি যে এই বিএনসিসি যারা ক্যাডেট, বাংলাদেশে প্রায় 25,000 ক্যাডেট রয়েছে, তারা বিভিন্ন জায়গায় তাদের দায়িত্ব পালন করছে নতুন একটি বাংলাদেশ যার গঠনের জন্য, যে এই বাংলাদেশ শান্তি এবং সমৃদ্ধিতে ভরপুর থাকবে। এবং আমি নিজে ব্যক্তিগতভাবেও এ বয়সে আমি এই বাংলাদেশের জন্য কিছুটা ভূমিকা পালন করতে পারলেও এই কাজ আর কতদিন পর্যন্ত করবেন, কতদিন পর্যন্ত করে যাচ্ছেন? যতদিন পর্যন্ত ট্রাফিক ব্যবস্থা সচল না হয় ততদিন পর্যন্ত আমরা করতে থাকবো, কারণ আমাদের বিএনসিসি হেডকোয়ার্টারের নির্দেশনা রয়েছে যে কোনো অবস্থাতেই যতক্ষণ পর্যন্ত আমাদের প্রয়োজন হয় ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে থাকবো ইনশাআল্লাহ। যেমনটি বলছিলেন যে যতক্ষণ পর্যন্ত ট্রাফিক ব্যবস্থাপনা স্থিরতায় না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এরা কিন্তু এভাবেই শ্রম দিয়ে যাবেন, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তাদের কিন্তু সহযোগিতা করে যাবেন। এখানে কিন্তু রয়েছে আনসার বাহিনী থেকে শুরু করে সকল মানুষ যারা রয়েছে তারাও কিন্তু এখানে কাজ করে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে ঢাকা আরিচা মহাসড়কের নবীনগর থেকে এখনকার মতো সর্বশেষ তথ্য। লিটন, ধন্যবাদ আপনাকে। দর্শক, সড়কে শিক্ষার্থীদের তৎপরতা নিয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী জহির ইসলাম খান লিটন। চলে যাচ্ছে পরবর্তী প্রসঙ্গে। আওয়ামী লীগ সরকারের দ্বারা সংগঠিত গণহত্যা নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে জাতিসংঘ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছে চিঠি দেবে বিএনপি। গতকাল সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তিনি। বিস্তারিত মন্ডলের নামের রিপোর্টে। সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় স্বৈরাচার ক্ষমতাচ্যুত সরকারের দ্বারা সংগঠিত গণহত্যার নিরপেক্ষ তদন্তের প্রয়োজনে জাতিসংঘ ও অন্তর্বর্তী সরকারের নিকট চিঠি দিবে বিএনপি। সেই গণহত্যার ব্যাপারে আমরা সবসময় কথা বলে এসেছি, এবং জাতিসংঘের উদ্বেগ ছিল এটাতে সবচেয়ে বেশি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে জাতিসংঘের কাছে আমরা এই বিষয়ে একটা নিরপেক্ষ তদন্ত চেয়ে আমরা চিঠি পাঠাবো। সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তথ্য জানিয়ে বলেন, সাম্প্রতিক সময়ে দেশব্যাপী যেসব সংঘর্ষ হচ্ছে তাতে বিএনপি কোনোভাবেই জড়িত নয়। এই ধরনের কোনো ঘটনার সঙ্গে বিএনপি তো জড়িত নয়। বাংলাদেশের কোনো সুস্থ স্বাভাবিক রাজনৈতিক দল বা ব্যক্তিও জড়িত থাকতে পারে না। এটা সম্পূর্ণভাবে একটা চক্রান্ত চলছে, যে চক্রান্তে বাংলাদেশের অর্জিত যে আমরা একটা স্বাধীনতাই বলবো নতুন করে আমরা অর্জন করছি, সেটাকে নস্যাৎ করবার একটা চক্রান্ত শুরু হয়েছে। এ সময় তিনি আরো বলেন, প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিদের পদত্যাগ এই মুহূর্তে গণতন্ত্রের জন্য ইতিবাচক। আপনারা জানেন ইতিমধ্যে সুপ্রিম কোর্ট থেকে 6 জন বিচারপতি পদত্যাগ করেছেন, নতুন একজন ভারপ্রাপ্ত নিয়োগ দিয়েছেন। এটা আমরা মনে করি যে গণতন্ত্রের জন্য এটাও একটা অত্যন্ত সুখবর। সংখ্যালঘুদের নিয়ে কিছু গণমাধ্যম বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করছে এমন অভিযোগ করে সংবাদ সম্মেলনে এরও নিন্দা জানান মির্জা ফখরুল। দেশে এবং বিদেশে কিছু কিছু গণমাধ্যমে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এক বিভ্রান্তিকর আপনার খবর সংবাদ পরিবেশন করা হচ্ছে, এবং সেখানে আপনার বিভিন্নভাবে আপনার সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে আক্রমণ, জনগণের আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এই সমস্ত বিষয়গুলো তুলে ধরছে, যা আমরা মনে করি যে একেবারেই সঠিক নয়। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দর্শক, দেশের বিভিন্ন স্থানে বাজার তদারকি করছেন শিক্ষার্থীরা। এই বিষয়ে আরো খবর জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আরিফ খান আবির। যে আবির, আমাকে শুনতে পাচ্ছেন? আবির, বাজারে শিক্ষার্থীদের তদারকির কি প্রভাব পড়েছে, কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। আপনি জানেন যে গত যে সরকার যে পতন হয়েছে এরপর থেকে কিন্তু হচ্ছে জাতীয় ভোক্তা অধিকার বলেন বা জেলা প্রশাসন বলেন বা উপজেলা প্রশাসন বলেন, তারা কিন্তু আসলে নিষ্ক্রিয় হয়ে উঠেছে। অর্থাৎ হচ্ছে বাজার মনিটরিং থেকে স্বাভাবিক কার্যক্রমগুলো কিন্তু হচ্ছে
তারা কিন্তু পরিচালনা করছেন না, যার কারণে কিন্তু অসাধু ব্যবসায়ীরা যেন কোনোভাবেই সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলতে না পারে, যার জন্য শিক্ষার্থীরা তারা দলবদ্ধ হয়ে বিভিন্ন বাজার কিন্তু মনিটরিং করছে। আমরা এখন রয়েছি গাজীপুরের জৈনা বাজারে, এখানে যে পাইকারি আড়তে, এখানে আপনার চিত্রটা যদি একটু দেখাতে চাই যে আসলে এই শিক্ষার্থীদের বাজার মনিটরিং এর ফলে যেটি হয়েছে যে গত এক সপ্তাহ আগেও যে আপনার পেঁয়াজের দাম ছিল 120 টাকা, সেই পেঁয়াজ কিন্তু আজকে পাইকারিতে বিক্রি হচ্ছে 95 টাকা, অর্থাৎ হচ্ছে আপনার কমে গেছে প্রায় 25 টাকা। এবং যে আলু বিক্রি হয়েছে 60 টাকা, সেই আলু কিন্তু আজকে পাইকারিতে বিক্রি হচ্ছে আপনার হচ্ছে 48 টাকা, অর্থাৎ হচ্ছে এখানে 10 থেকে 12 টাকা কিন্তু কমে গেছে। এবং এখানে যে ডায়মন্ড আলুটি দেখতে পাচ্ছেন যে এই আলুটি এখন কিন্তু পাইকারি 48 টাকা কেজি বিক্রি হচ্ছে। এবং ওই পাশে যে লাল আলুটি দেখছেন সেটি কিন্তু হচ্ছে পাইকারিতে হচ্ছে 55 টাকা করে বিক্রি হচ্ছে। অর্থাৎ দেশি যে রসুন আছে, এবং সেই দেশি রসুন কিন্তু হচ্ছে আপনার একইভাবে কিন্তু হচ্ছে 10 থেকে 15 টাকা কেজি দরে কিন্তু বিক্রি হচ্ছে। তো সেদিক থেকে কিছু বলা যায় যে অর্থাৎ হচ্ছে ব্যবসায়ীরা বলছেন যে অর্থাৎ হচ্ছে যে দাম কমে যাওয়ার ক্ষেত্রে যেটি তারা বলছেন যে আপনার 3টি কারণ তারা কিন্তু আমাদেরকে জানাচ্ছেন। সেটি হচ্ছে যে এখানে তারা আপনার ভোগ্য পণ্যগুলো অর্থাৎ হচ্ছে এই নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেখান থেকে তারা কিনে থাকেন, তো সেক্ষেত্রে সেই জায়গাগুলোতে কিন্তু হচ্ছে এখন আর স্টক কেউ কিন্তু করছেন না। আরেকটি বিষয় হচ্ছে মহাসড়কে যে পুলিশের এক ধরনের চাঁদাবাজি থাকে, অর্থাৎ হচ্ছে সেখানে হাইওয়ে পুলিশ এবং ট্রাফিক পুলিশের কিন্তু হচ্ছে চাঁদাবাজি থাকে, সেই জায়গাগুলো কিন্তু হচ্ছে একদম যদি আপনি বলে চট্টগ্রাম যে খাতুনগঞ্জ থেকে আর হচ্ছে এদিক থেকে যদি আপনি যশোর থেকে বেনাপোল থেকে যে আপনার পণ্যগুলো এসে থাকে, সেই জায়গায় কিন্তু জায়গা ভেদে কিন্তু পুলিশকে 5,000, 10,000 এবং 15,000 টাকা করেও কিন্তু হচ্ছে টাকপতি কিন্তু হচ্ছে দিতে হয়েছে হাইওয়ে পুলিশকে এবং কি হচ্ছে জেলা ট্রাফিক পুলিশকে। তো সেই জায়গা থেকে পুলিশ যেহেতু এখন নিষ্ক্রিয় আছে, সেই জায়গা থেকে কিন্তু হচ্ছে তারা যেটি বলছেন যে এই চাঁদাবাজিটা এখন বন্ধ আছে, যার কারণে কিন্তু হচ্ছে তারা কমছে। তবে এখানে ক্রেতাদের সাথে আমরা যেটা কথা বলে জানতে পেরেছি যে সরকারের যে নির্ধারিত কিছু মূল্য রয়েছে, সেটি যদি আসলে আপনার ধোঁয়াশা রয়ে গেছে, সেটি পরিষ্কার করার জন্য কিন্তু তারা বলছেন। গতকালকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ তারা কিন্তু বলছেন যে আপনার যে বাজারের মূল্য তালিকাটি ফেসবুকে চলে গেছে, সেটি হচ্ছে মানে একটি গুজব। তাহলে সে গুজব যদি হয়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আসল যে দামটি নির্ধারণ করা হবে সেটি আসলে কারা করবেন, সেই জায়গা থেকে কিন্তু প্রত্যেকটি বাজারে জেলা প্রশাসনের পক্ষ থেকে, তো ভোক্তা অধিকারের পক্ষ থেকে কিন্তু হচ্ছে একটি চার্ট নির্ধারণ করার দাবি জানিয়েছেন কিন্তু ক্রেতারা। অর্থাৎ তাহলে কিন্তু বাজারের যে নৈরাজ্য সেটি কিন্তু বন্ধ হবে। তো সেক্ষেত্রে আজও বিভিন্ন জায়গায় কিন্তু তারা এই পরিদর্শন গুলো করছেন, এত করে কিন্তু আসলে বাজারের মূল্য কমছে বলে এরকমটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এ ছিল আমার কাছে সর্বশেষ। আবির, ধন্যবাদ আপনাকে। দর্শক, শিক্ষার্থীদের বাজেট তদারকির খবর নিয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আরিফ খান আবির। দর্শক, প্রধান বিচারপতি ও 2 জন উপদেষ্টার শপথ গ্রহণ চলছে বিটিভির সৌজন্যে, সরাসরি চলে যাচ্ছি সেখানে। শুরু করছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 95 অনুচ্ছেদের 1 দফা অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক মাননীয় বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে বাংলাদেশের প্রধান বিচারপতি পদে নিয়োগ প্রদান করেছেন। আজ 27 শ্রাবণ 1431, 11 আগস্ট 2024 রবিবার শপথ গ্রহণের তারিখ থেকে এটি কার্যকর হবে। আমি এখন নবনিযুক্ত মাননীয় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে শপথ গ্রহণের জন্য মঞ্চে আসার সবিনয় অনুরোধ জানাচ্ছি। নবনিযুক্ত মাননীয় প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সৈয়দ রেফাত আহমদ বাংলাদেশের প্রধান বিচারপতি নিযুক্ত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করিব।
আমার পদের কর্তব্য পালন করিব। আমি বাংলাদেশের প্রতি আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। ও আনুগত্য পোষণ করিব। আমি বাংলাদেশের সংবিধান আমি বাংলাদেশের সংবিধান ও আইনের রক্ষণ ও আইনের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। ও নিরাপত্তা বিধান করিব। এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। দর্শক দেখছিলেন প্রধান বিচারপতি ও দুই উপদেষ্টার শপথ গ্রহণ। চলে যাচ্ছে পরবর্তী প্রসঙ্গে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে নতুন করে দেশ ও জাতি গঠনে যে অপার সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছেন গাইবান্ধার ব্যবসায়ী নেতারা। গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পরিচালনা পর্ষদের এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। নেতৃবৃন্দ বলেন, আগস্ট বিপ্লবে শহীদ শিক্ষার্থীদের তাজা প্রাণের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিতে হলে ব্যবসায়ীদের জানমাল, পণ্য পরিবহন, বিপণন ও ব্যাংকিং কার্যক্রমের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য এই মুহূর্তে প্রশাসন ও ছাত্র সমাজের হস্তক্ষেপ প্রয়োজন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি তৌহিদুর রহমান মিলন সহ অনেকে। শেষ করব এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করলেন সৈয়দ রেফাত আহমেদ। মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর প্রথম কার্যদিবসে সচিবালয়ে অফিস শুরু করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। এবং নিরাপত্তার স্বার্থে ব্যাংক থেকে সর্বোচ্চ 2 লাখ টাকা উত্তোলনের সীমা বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাই।